অ্যামোনিয়া রেফ্রিজারেশন সিস্টেমের যে রক্ষণাবেক্ষণ, সেখানে IIR-6 কিন্তু একটা বিরাট ভূমিকা পালন করে। একদমই তাই, একটা স্ট্যান্ডার্ড গাইডলাইন তো বটে। তো আজকে আমরা এই স্ট্যান্ডার্ডের মডিউল 3 নিয়ে একটু আলোচনা করব ভাবছি। বিশেষ করে কম্প্রেসর, রেফ্রিজারেন্ট পাম্প আর কন্ডেন্সার এগুলোর পরিদর্শন, পরীক্ষা, মানে ITM যাকে বলে, ইন্সপেকশন, টেস্টিং, মেইনটেনেন্স, সেই বিষয়গুলো নিয়ে। হ্যাঁ, এটা খুব দরকারি টপিক, কারণ এই তিনটে কম্পোনেন্ট তো সিস্টেমের একেবারে হার্ট বলা চলে। এদের ITM ঠিকঠাক না হলে মুশকিল। ঠিক। তো প্রথমে একদম বেসিক কিছু নীতি নিয়ে কথা বলা যাক। যেমন ধরুন, ওই যে সেকশন 5.2.1-এ আছে না, পারফরম্যান্স বেসড ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্টমেন্ট। ও হ্যাঁ, মানে কাজের ইতিহাস দেখে রক্ষণাবেক্ষণের সময়সূচি বদলানোর ব্যাপারটা। এক্স্যাক্টলি। মানে সবসময় যে বাধা ধরা শিডিউলে কাজ করতে হবে তা নয়। যদি আপনার কাছে ডেটা থাকে যে একটা যন্ত্র খুব ভালো চলছে, কোনো সমস্যা নেই। মানে ধরুন বেশ কয়েক বছর ধরে কোনো ব্রেকডাউন নেই, ডেটাও ভালো। হ্যাঁ, তখন হয়তো আপনি ইন্সপেকশনের ফ্রিকোয়েন্সি একটু কমাতে পারেন। কিন্তু উল্টোটাও সত্যি, যদি দেখেন বারবার সমস্যা হচ্ছে, তখন হয়তো আরও ঘন ঘন চেক করতে হবে, তাই তো? একদম। তবে সবচেয়ে জরুরি হলো, যাই পরিবর্তন করুন না কেন, তার পেছনে একটা শক্ত টেকনিক্যাল যুক্তি থাকতে হবে, আর সেটাকে প্রপারলি ডকুমেন্ট করতে হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই, ডকুমেন্টেশন ছাড়া তো পরে ট্র্যাক রাখা বা অডিটে দেখানো মুশকিল হয়ে যাবে। ঠিক। তো এই পারফরম্যান্স বেসড অ্যাপ্রোচটা মাথায় রেখে এবার আমরা কম্প্রেসারে ঢুকি, মানে অধ্যায় 6। হ্যাঁ, চলুন। কম্প্রেসর তো নানা রকমের হয়। মূলত 3 ধরনের কথা স্ট্যান্ডার্ডে বেশি ফোকাস করা হয়েছে: স্ক্রু, রেসিপ্রোকেটিং আর রোটারি ভেইন। স্ক্রু কম্প্রেসর তো খুব কমন আর বেশ ডিউরেবলও। হ্যাঁ, ঠিকমতো মেনটেন করলে অনেক বছর চলে। এর প্রধান যে মুভিং পার্টস, সেগুলো হলো বেয়ারিং, তাই এর দিকে বিশেষ নজর রাখতে হয়। অস্বাভাবিক শব্দ বা ভাইব্রেশন হচ্ছে কিনা। আচ্ছা, আর রেসিপ্রোকেটিং? রেসিপ্রোকেটিং কম্প্রেসার হার্মেটিক বা সেমি হার্মেটিক হতে পারে। সেমি হার্মেটিকগুলোর সুবিধা হলো বেশিরভাগ পার্টস ফিল্ডেই রিপ্লেস করা যায়। এগুলোর ডাইরেক্ট ড্রাইভ বা বেল দিয়েও চলতে পারে। ও, বেল্ট ড্রাইভ হলে তো বেল্টের টেনশন, কন্ডিশন এগুলো নিয়মিত দেখতে হবে। ঠিক তাই। আর রোটারি ভেন। রোটারি ভেনটা একটু অন্যরকম, তাই না? মানে একটা এক্সেন্ট্রিক রোটার থাকে আর তাতে স্প্রিং লাগানো ভেন। হ্যাঁ, রোটার ঘুরলে ভেনগুলো বেরিয়ে এসে গ্যাসকে চাপ দেয়। এখানে ভেনগুলোর কন্ডিশন আর স্প্রিং ঠিকঠাক কাজ করছে কিনা সেটা দেখাটা জরুরি। বেশ, তাহলে এই 3 ধরনের কম্প্রেসরের জন্য ITM কাজগুলো কি কি? মানে ইন্সপেকশন, টেস্টিং। দেখুন, লিস্টটা কিন্তু বেশ লম্বা। স্ট্যান্ডার্ডে টেবিল করে দেওয়া আছে। আমরা বরং কাজের ধরন অনুযায়ী ভাগ করে দেখি। প্রথমে ইন্সপেকশন। আচ্ছা। প্রতিদিন কিছু জিনিস দেখতে হয়। এগুলো হলো রুটিন চেক। যেমন ধরুন, চলার সময় বা রানটাইম আওয়ার্স, সাকশন ডিসচার্জ প্রেশার, তেলের প্রেশার টেম্পারেচার, তেলের লেভেল। ডিসচার্জ টেম্পারেচারও তো দেখা দরকার। অবশ্যই, তেলের লেভেল ঠিক আছে কিনা, অয়েল ফিল্টারের প্রেশার ডিফারেন্স কত, তেল লিক করছে কিনা, জ্যাকেট কুলিং বা লুব্রিকেটর অয়েল লেভেল যেখানে যা প্রযোজ্য, মোটর কত অ্যাম্প নিচ্ছে, এগুলো সব। মানে প্রায় পুরো সিস্টেমের একটা হেলথ স্ন্যাপশট নেয়া আর কি। একদম। এছাড়াও দেখতে হবে কোনো অস্বাভাবিক শব্দ বা ভাইব্রেশন হচ্ছে কিনা, গার্ডগুলো ঠিকঠাক লাগানো আছে কিনা, কোনো অ্যালার্ম বা শাটডাউন রেকর্ড হয়েছে কিনা। এটা তো গেল দৈনিক। সাপ্তাহিক বা মাসিক কিছু আছে? হ্যাঁ, সপ্তাহে একবার খোলা কম্প্রেসরের শ্যাফট সিল থেকে লিকেজ হচ্ছে কিনা দেখতে হবে। আর মাসে একবার আনলোডার ঠিকমতো কাজ করছে কিনা। আনলোডার মানে লোড আনলোড সিস্টেমটা? হ্যাঁ, যেটা কম্প্রেসরের ক্যাপাসিটি কন্ট্রোল করে। আচ্ছা, আর বার্ষিক ইন্সপেকশন, এটা নিশ্চয়ই আরও ডিটেলড। হ্যাঁ, বার্ষিক ইন্সপেকশনটা বেশ বিস্তারিত। ফাউন্ডেশন ঠিক আছে কিনা, মাউন্টিং বোল্ট সব টাইট আছে কিনা, কম্প্রেসরের গায়ে কোনো ড্যামেজ বা পিটিং আছে কিনা। কাপলিংয়ের অবস্থাও তো দেখতে হবে। হ্যাঁ, কাপলিংয়ের ক্ষয় হয়েছে কিনা, স্টার্টারের কানেকশন, টাইমার, রিলে, এগুলো সব চেক করতে হবে। অয়েল হিটের কাজ করছে কিনা। অয়েল হিটারটা জরুরি, বিশেষ করে শীতকালে বা যেখানে তাপমাত্রা কম থাকে। ঠিক। আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হলো কম্প্রেসর মোটর শ্যাফটের অ্যালাইনমেন্ট চেক করা। ও হ্যাঁ, অ্যালাইনমেন্ট ঠিক না থাকলে তো ভাইব্রেশন হবে, বেয়ারিং তাড়াতাড়ি নষ্ট হবে। একদম। তো এইগুলো হলো মূলত ইন্সপেকশনের কাজ। আচ্ছা, এরপর টেস্টিং, মানে সেফটি ডিভাইসগুলো পরীক্ষা করা। হ্যাঁ,
বার্ষিক টেস্টিংয়ের মধ্যে পড়ে লো সাকশন প্রেশার কাটআউট, হাই ডিসচার্জ প্রেশার কাটআউট যেটাকে আমরা HPCO বলি, হাই ডিসচার্জ টেম্পারেচার কাটআউট, লো অয়েল প্রেশার কাটআউট আর হাই লিকুইড লেভেল কাটআউট যদি থাকে। এই কাটআউটগুলো তো সেফটির জন্য ভীষণ জরুরি। HPCO টেস্ট করার তো নির্দিষ্ট নিয়ম আছে মনে হয়। হ্যাঁ, সেকশন 6.1.1 এ ডিটেল দেওয়া আছে। ওটা নিয়ে আমরা একটু পরেই আসছি। এই কাটআউটগুলো ঠিকঠাক কাজ না করলে কিন্তু বড় বিপদ হতে পারে। অবশ্যই। তাহলে ইন্সপেকশন আর টেস্টিং গেল, এবার রক্ষণাবেক্ষণ বা মেইনটেনেন্স। মেইনটেনেন্সের কিছু কাজ আছে, প্রয়োজন অনুযায়ী করতে হয়, যেমন তেল টপ আপ করা। আচ্ছা। কিছু কাজ ইন্ডিকেশন অনুযায়ী করতে হয়, যেমন অয়েল ফিল্টার বদলানো। এটা তেলের প্রেশার ডিফারেন্স দেখে বা নির্দিষ্ট রান টাইম আওয়ার্স পর বা অয়েল অ্যানালিসিস রিপোর্টের ভিত্তিতে করা হয়। অয়েল অ্যানালিসিসটাও তো খুব কাজের জিনিস, তাই না? তেলের অবস্থা আর যন্ত্রের ভেতরের খবরও পাওয়া যায়। একদম। স্ট্যান্ডার্ড অনুযায়ী বছরে একবার বা নির্দিষ্ট রান টাইম আওয়ার্স পর অয়েল অ্যানালিসিস করতে বলা হয়েছে। আর তেল বদলানোর ব্যাপারটা নির্ভর করে অ্যানালিসিস রিপোর্ট বা আগে থেকে ঠিক করার রান টাইম অথবা বছরে একবার, এইগুলোর ওপর। মানে অবস্থা বুঝে ব্যবস্থা। হ্যাঁ, এছাড়াও বার্ষিক কিছু রক্ষণাবেক্ষণের কাজ আছে, যেমন কাপলিং বোল্ট চেক করা, খোলা কম্প্রেসারের শাফট সিল চেক করে প্রয়োজনে বদলানো, প্রেশার টেম্পারেচার কাটআউট ডিভাইসগুলো ক্যালিব্রেট করা। এই ক্যালিব্রেশনটাও তো খুব জরুরি, যাতে ডিভাইসগুলো সঠিক রিডিং দেয় বা সঠিক প্রেশার টেম্পারেচারে কাজ করে। ঠিক। এছাড়াও রোটারের অ্যাক্সিয়াল প্লে দেখা, যেখানে প্রযোজ্য, বেল্টের টেনশন আর কন্ডিশন দেখা খোলা কম্প্রেসারে, পুলি হাবের অবস্থা দেখা, ইলেকট্রিক্যাল কানেকশনসগুলোতে হটস্পট আছে কিনা থার্মাল ইমেজিং করে দেখা। এগুলো সব বার্ষিক কাজের মধ্যে পড়ে। ইলেকট্রিক্যাল দিকটাও বাদ দেয়া চলবে না। না, একদমই না। মোটর কারেন্ট ট্রান্সডিউসার ক্যালিব্রেট করা, ক্যাপাসিটি কন্ট্রোল বা স্লাইড ভালভ ক্যালিব্রেট করা, গরম অবস্থায় অ্যালাইনমেন্ট মেপে দরকার হলে অ্যাডজাস্ট করা, মোটরের কানেকশন বক্স খুলে ইনসুলেশন চেক করা, কন্ট্রোল প্যানেলের পাওয়ার সাপ্লাই, কন্ট্রোল সার্কিটের কানেকশন সব ঠিক আছে কিনা দেখা। এগুলো সবই বার্ষিক কাজের অংশ। বেশ লম্বা তালিকা কিন্তু। হ্যাঁ, তা তো বটেই। কিছু কাজ আবার 6 মাস পর পর করতে হয়, যেমন কম্প্রেসার আর অয়েল পাম্প মোটরের বেয়ারিং লুব্রিকেট করা, যেখানে লাগে আর কি। আচ্ছা, আর কিছু দীর্ঘমেয়াদী কাজও তো আছে। আছে, যেমন রেসিপ্রোকেটিং কম্প্রেসারে প্রতি 5 বছর বা নির্দিষ্ট রান টাইম পর পিস্টন, রিং, ভালভ প্লেট এগুলো ইন্সপেক্ট করা, আর রোটারি কম্প্রেসারে প্রতি 5 বছর পর ভেন ইন্সপেক্ট করা। মানে একটা বড় ওভারহলের মতো আর কি। অনেকটা তাই। তবে মনে রাখতে হবে, এই লিস্টের অনেক কিছুর পাশে WA লেখা আছে, মানে ওয়্যার অ্যাপ্লিকেবল বা যেখানে প্রযোজ্য। সব কম্প্রেসারে সবকিছু লাগবে না। হ্যাঁ, সেটা খেয়াল রাখতে হবে। এবার ওই HPCO টেস্টিংয়ের ব্যাপারটা একটু বলুন, ওটা খুব ক্রিটিক্যাল। একদম। হাই প্রেশার লিমিটিং ডিভাইস বা HPCO টেস্টিং, এটা সিস্টেম সেফটির জন্য ভাইটাল, কারণ এটাই শেষ ভরসা যদি কোনো কারণে ডিসচার্জ প্রেশার মারাত্মক বেড়ে যায়। হ্যাঁ, তো এটা টেস্ট করার নিয়মটা কি? দেখুন, দুরকম ডিভাইস হতে পারে, ইলেকট্রোমেকানিক্যাল সুইচ বা প্রেশার ট্রান্সডিউসার। দুটো ক্ষেত্রেই মূল লক্ষ্য তিনটা। 1. এটা কি সত্যি সত্যি একটা চালু কম্প্রেসারকে বন্ধ করতে পারে? 2. এর সেট পয়েন্ট কি রিলিফ ভ্যালভের প্রেশার সেটিংয়ের 90%-এর বেশি, মানে রিলিফ ভ্যালভ খোলার আগে কি এটা ট্রিপ করবে? রাইট, যাতে সিস্টেমের উপর অতিরিক্ত চাপ না পড়ে। হ্যাঁ। আর 3 নম্বর হলো, এটা কি নির্দিষ্ট অ্যাকিউরেসি +-2.5% মেনটেন করছে। ইলেকট্রোমেকানিক্যাল সুইচের ক্ষেত্রে ক্যালিব্রেশন করে এটা দেখাতে হবে, আর ট্রান্সডিউসারের ক্ষেত্রেও ক্যালিব্রেশন করে দেখাতে হবে যে এটা সঠিক প্রেশার রিডিং দিচ্ছে বা কন্ট্রোলারে যে ক্যালিব্রেশন কার্ভ দেওয়া আছে সেটা ঠিক। আচ্ছা, আর টেস্ট করার পদ্ধতি, মানে কিভাবে টেস্টটা করা উচিত? এখানেই অনেকে ভুল করে। স্ট্যান্ডার্ডে কিছু পদ্ধতি অ্যালাউ করা হয়েছে আর কিছু মানা করা হয়েছে। মানা করা হয়েছে কোনগুলো? যেমন ধরুন, ট্রান্সডিউসারটা খুলে নিয়ে গিয়ে বেঞ্চে টেস্ট করা, অথবা কম্প্রেসারটা বন্ধ অবস্থায় আইসোলেট করে তাতে বাইরে থেকে প্রেশার দেওয়া। এগুলো নন পারমিটেড মেথড 6.1122। কারণ এতে পুরো কন্ট্রোল সিস্টেমটা টেস্ট হয় না, তাই তো? মানে শুধু সেন্সরটা টেস্ট হয়। এক্স্যাক্টলি। আসল উদ্দেশ্য তো দেখা যে পুরো সিস্টেমটা মিলে কম্প্রেসারকে বন্ধ করতে পারছে কিনা। অনুমোদিত পদ্ধতিগুলো 6.112.1 হল: 1. সিস্টেমের ডিসচার্জ প্রেশার বাড়িয়ে কাটআউট সেট পয়েন্ট পর্যন্ত নিয়ে যাওয়া। 2. কাটআউট সেট পয়েন্টটা কমিয়ে এনে দেখা যে বর্তমান ডিসচার্জ প্রেশারেই ট্রিপ করছে কিনা।
অথবা ৩ নম্বর একটা পদ্ধতি আছে না, এক্সটার্নাল প্রেশার সোর্স ব্যবহার করে। হ্যাঁ, ওটাই সবচেয়ে বেশি ব্যবহার হয় মনে হয়। একটা চেক ভালভ, ব্লিড ভালভ আর একটা বাইরের প্রেশার সোর্স যেমন ড্রাই নাইট্রোজেন বা তেল ব্যবহার করে টেস্ট করা। এটার প্রসেসটা একটু বলবেন, ভালভগুলো কিভাবে অপারেট করতে হয়? ধরুন নাইট্রোজেন ব্যবহার করছেন, নর্মাল অপারেশনের সময় ব্লিড ভ্যালভ V1 খোলা থাকবে আর ক্যালিব্রেশন অ্যাক্সেস ভ্যালভ V2 বন্ধ থাকবে। টেস্ট করার সময় V1 বন্ধ করে V2 খুলতে হবে আর নাইট্রোজেন সোর্স কানেক্ট করতে হবে। প্রেশার বাড়িয়ে দেখতে হবে কখন কাট আউট হচ্ছে। আচ্ছা, টেস্ট হয়ে গেলে নাইট্রোজেন সোর্স সরানোর আগে V3 ভেন্ট ভলভ দিয়ে নাইট্রোজেন বের করে দিতে হবে। তারপর V2 বন্ধ করে V1 খুলে সিস্টেমকে নরমাল করতে হবে। আর যখন টেস্ট হচ্ছে না তখন V2 এর মুখে একটা ক্যাপ বা প্লাগ লাগিয়ে রাখতে হবে। তেলের ক্ষেত্রেও কি একই রকম? শুধু ড্রেন করার জন্য V3 থাকবে? হ্যাঁ, মোটামুটি একই। তেল ব্যবহার করলে V3 দিয়ে তেলটা ড্রেন করে নিতে হবে। এই পদ্ধতিটা ডায়াগ্রাম দিয়ে বোঝালে সবচেয়ে ভালো হয়। একদম। তাহলে কম্প্রেসরের পর্বটা শেষ করা যাক। এবার রেফ্রিজারেন্ট পাম্প নিয়ে কিছু বলুন। অধ্যায় ৭। রেফ্রিজারেন্ট পাম্পও খুব জরুরি। এটা বন্ধ হলে তো রেফ্রিজারেন্ট সার্কুলেশনই বন্ধ। এখানে প্রথমে ওই লো প্রবাবিলিটি পাম্প এর কনসেপ্টটা আছে না? হ্যাঁ, IAR 6 অনুযায়ী এগুলো এমন পাম্প যা পার্মানেন্টলি সিল করা থাকে বা স্ট্যাটিক সিল ব্যবহার করে, অথবা দুটো ডাইনামিক সিল থাকে যাতে একটা ফেলও করলে অটোমেটিক বন্ধ হয়ে যায়। মানে লিকেজের চান্স খুব কম। আর এগুলো মেশিনারি রুমের বাইরেও লাগানো যায় কিছু নিয়ম মেনে? হ্যাঁ, IAR 2 অনুযায়ী। এবার এদের ITM এর কথায় আসি। কম্প্রেসরের মতো অত লম্বা লিস্ট না হলেও জরুরি তো বটেই। সপ্তাহে কি দেখতে হবে? সপ্তাহে একবার পাম্পের ডিসচার্জ প্রেশার ঠিক আছে কিনা, কোনো অস্বাভাবিক শব্দ বা ভাইব্রেশন হচ্ছে কিনা, গার্ডগুলো ঠিকঠাক আছে কিনা, আর যদি অয়েল রিজার্ভার থাকে ওয়াসি তার লেভেল ঠিক আছে কিনা দেখতে হবে। কোনো পাম্পে বেয়ারিংয়ের ক্ষয় বোঝার জন্য মনিটর থাকে, সেটাও দেখতে হবে। আচ্ছা, আর বার্ষিক? বছরে একবার মোটরের পাওয়ার আর কন্ট্রোল সার্কিটের কানেকশনসগুলো চোখে দেখে চেক করা। পাম্পের গায়ে কোনো পিটিং বা ড্যামেজ আছে কিনা, বেস ফ্রেমের অ্যাঙ্কারগুলো ঠিক আছে কিনা এগুলো। টেস্টিং কি আছে? মাসে একবার অয়েল হিটার কাজ করছে কিনা দেখা, আর বছরে একবার সেফটি কাটআউটগুলো টেস্ট করা, যেমন ক্যাভিটেশন কাটআউট, লো লিকুইড লেভেল কাটআউট, লো অয়েল লেভেল কাটআউট। ক্যাভিটেশনটা তো পাম্পের জন্য খুব খারাপ। ভীষণ খারাপ। তাই এই কাটআউটগুলো ঠিকমতো কাজ করা জরুরি। আর রক্ষণাবেক্ষণ? 6 মাস অন্তর পাম্প মোটরের বেয়ারিং লুব্রিকেট করা আর বেল্টের টেনশন ও কন্ডিশন চেক করা। পাম্পের ক্ষেত্রে ITM কাজগুলো তুলনামূলকভাবে কম। বোঝা গেল। তাহলে এবার শেষ আইটেম, কন্ডেন্সার, অধ্যায় ৮। হ্যাঁ, কন্ডেন্সার। এর কাজ হলো সিস্টেম থেকে হিট বের করে দেওয়া। এটা ঠিকমতো কাজ না করলে কিন্তু পুরো সিস্টেমের এফিসিয়েন্সি কমে যাবে, ডিসচার্জ প্রেশার বাড়বে। কন্ডেন্সার তো অনেক রকম হয়, ইভ্যাপোরেটিভ, শেল এন্ড টিউব, প্লেট হিট এক্সচেঞ্জার, এয়ার কুলড। ঠিক, আর প্রত্যেকটার ITM রিকোয়ারমেন্ট একটু আলাদা। যেমন ধরুন ইভাপোরেটিভ কন্ডেন্সার। এটা জল আর বাতাস দুটোই ব্যবহার করে? তার মানে এখানে জলের দিকটা খুব গুরুত্বপূর্ণ। ওয়াটার কোয়ালিটি, স্কেল জমা। একদম। তাই এর ইন্সপেকশনে দেখতে হয় জল ঠিকমতো স্প্রে হচ্ছে কিনা, মিস্ট এলিমিনেটর ঠিক আছে কিনা যাতে জল উড়ে বেশি না যায়, কয়েলে স্কেল বা শ্যাওলা জমেছে কিনা। ওয়াটার ট্রিটমেন্ট প্রোগ্রামটাও তো দেখতে হয়। হ্যাঁ, মাসে একবার চেক করতে হয় সেটা ঠিকঠাক চলছে কিনা, আর বছরে একবার জলের সাম্প আর স্ট্রেনার পরিষ্কার করতে হয়। ফ্যানের দিকেও নজর রাখতে হয়, ব্লেড, হাব, শ্রাউড এগুলো ঠিক আছে কিনা। শেল এন্ড টিউব আর প্লেট হিট এক্সচেঞ্জার, PHE, এগুলোতে তো জল বা অন্য লিকুইড দিয়ে ঠান্ডা করা হয়। হ্যাঁ, এদের ক্ষেত্রে টিউব বা প্লেটে লিক হওয়াটা একটা বড় সমস্যা। তাই প্রতি 5 বছরে একবার টিউবগুলো প্রেশার টেস্ট করতে হয় SNT, আর গ্যাসকেটের অবস্থাও দেখতে হয় SNT বা PHE। ফাউলিং বা স্কেলিং এদেরও এফিসিয়েন্সি কমায়। শেল এন্ড টিউব তো অনেক সময় প্রেশার ভেসেলের কোডের আওতাও পড়ে, তাই না? হ্যাঁ, সেটা লোকাল কোড অনুযায়ী দেখতে হবে। আর এয়ার কুলড কন্ডেন্সার? এটা তো বাতাস দিয়ে ঠান্ডা হয়, তাই ফ্যান ঠিকমতো চলছে কিনা, কয়েলে ধুলো জমে এয়ারফ্লো আটকে যাচ্ছে কিনা এগুলোই প্রধান দেখার বিষয়। এর এফিসিয়েন্সি বাইরের বাতাসের তাপমাত্রার উপর নির্ভর করে। আচ্ছা, তাহলে সব ধরনের কন্ডেন্সারের জন্য কিছু কমন ITM টাস্ক আছে নিশ্চয়ই? আছে, যেমন সপ্তাহে একবার দেখা যে ফ্যান বা পাম্প চলছে কিনা, কোনো অস্বাভাবিক শব্দ বা ভাইব্রেশন হচ্ছে কিনা, গার্ড ঠিক আছে কিনা, কুলিং মিডিয়া জল বা বাতাস ঠিকমতো সার্কুলেট হচ্ছে কিনা।
আর রক্ষণাবেক্ষণে 6 মাস অন্তর বেল্টের টেনশন দেখা, যেখানে আছে ফ্যানশ্যাফট বেয়ারিং লুব্রিকেট করা, ফ্যান ব্লেড হাবের অবস্থা দেখা, ফ্যান বা পাম্প মোটরের বেয়ারিং লুব্রিকেট করা, WA। বার্ষিক কাজের মধ্যে জলের সাম্প পরিষ্কার করাটা জরুরি। তার মানে কন্ডেন্সারের ধরন অনুযায়ী আইটিএম প্ল্যানটা একটু সাজিয়ে নিতে হবে। একদম। স্ট্যান্ডার্ডে তো ES, NT, PHE, AC, WA এই চিহ্নগুলো দিয়ে বুঝিয়ে দেয়া আছে কোনটার জন্য প্রযোজ্য। তাহলে মোটামুটি 3টে প্রধান ইকুইপমেন্টের আইটিএম নিয়ে একটা ভালো ধারণা পাওয়া গেল। হ্যাঁ, চেষ্টা করলাম IR6 স্ট্যান্ডার্ডের মূল বিষয়গুলো তুলে ধরতে। আসলে এই স্ট্যান্ডার্ডটা ফলো করলে অ্যামোনিয়া সিস্টেমের সেফটি, রিলায়েবিলিটি আর এফিসিয়েন্সি তিনটেই বাড়ে। শুধু তালিকা ধরে কাজ না করে কেন করছি, না করলে কি হতে পারে, আর ডেটা ব্যবহার করে কিভাবে আরও অপটিমাইজ করা যায়, এগুলো বোঝাটা খুব জরুরি। ঠিক বলেছেন। তাই যারা এই সিস্টেম নিয়ে কাজ করেন তাদের উচিত নিজেদের পদ্ধতিগুলো একবার এই স্ট্যান্ডার্ডের সাথে মিলিয়ে দেখা, আর প্রয়োজন অনুযায়ী ট্রেনিং বা পদ্ধতি আপডেট করে নেওয়া। একদম। আজকের আলোচনাটা খুবই কাজের হলো। আশা করি যারা শুনছেন তাদেরও উপকারে আসবে। ধন্যবাদ, আশা করি আসবে।